আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে প্রচুর পরিমাণে মার্কিন ট্যাঙ্কারের ব্যাপারটি পূর্বে বলেছিলাম। বন্ধুরা, এই মুহূর্তে মোট 30টি ট্যাঙ্কার ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে জড়ো হয়েছে। ইউরোপের দিকে গেছে 13টি, আর মধ্যপ্রাচ্যের আপনার কাতারের আল উদুদ ঘাঁটিতে গেছে 17টি। এর পূর্বে যখন ইসরায়েল ইরানের অভ্যন্তরে হামলা চালায়, তখন ইসরায়েল থেকে যুদ্ধবিমানগুলো ইরানের সীমানা পর্যন্ত পৌঁছে নিয়ে আসার মূল দায়িত্ব পালন করে এইসব মার্কিন ট্যাঙ্কারগুলো। তাদের কাজই ছিল মূলত এই সকল ট্যাঙ্কারের মাধ্যমে রিফুয়েলিং করে ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে ইরানে হামলার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করা। বন্ধুরা, ইরানে হামলার ব্যাপারে এই সর্বোচ্চ সহযোগিতার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপারটি পরবর্তীতে গোপন করেনি, কারণ ট্যাঙ্কারের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে ইসরায়েলের নিজস্ব যে ট্যাঙ্কার রয়েছে সেটি দিয়ে পরিপূর্ণভাবে ইরানের অভ্যন্তরে যুদ্ধবিমান ভিত্তিক সামরিক অভিযান পরিচালনা করার জন্য তারা পরিপূর্ণভাবে সাফিসিয়েন্ট নয়। আর এ কারণেই তারা বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই সকল ট্যাঙ্কার কিনতে চেয়েছে। অর্থাৎ মিস্টার জো বাইডেনের আমলে তারা একটা পরিকল্পনা নিয়েছিল যে ইরানের অভ্যন্তরে হামলা পরিকল্পনা বা হামলা চালানোর জন্য তাদের দূরপাল্লার যুদ্ধবিমানগুলোকে রিফুয়েলিং করার জন্য অবশ্যই দুর্ধর্ষ এই ট্যাঙ্কারগুলো প্রয়োজন। কেসি সিরিজের এই ট্যাঙ্কারগুলো কেনার জন্য মূলত জো বাইডেনের আমল থেকে তারা চেষ্টা করে আসছে। সম্ভবত জো বাইডেনের আমলে যে ব্যাপারটি হতো যে তারা সরাসরি ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করুক, মিস্টার জো বাইডেন সরকার এটি চায়নি। সম্ভবত এখানে যদি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে জো বাইডেন ক্ষমতায় আসতো তাহলে দৃশ্যপট হয়তো ভিন্ন হতো। ইসরায়েল ইরানের অভ্যন্তরে সরাসরি তার পারমাণবিক অবস্থানগুলো লক্ষ্য করে হামলা চালাক, এটি মিস্টার জো বাইডেনের সরকার এবং তিনি কখনোই চেয়েছেন বলে মনে হয় না। আর তারপরেও এই ব্যাপারটি নিশ্চিত করার জন্য মিস্টার জো বাইডেনের আমলে যখন ইরান প্রায় 200 থেকে 250 ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করে 2 দফায় ইরানের অভ্যন্তর ভাগ থেকে ইসরায়েলের অভ্যন্তরে তাদের নেভাতিম এয়ারবেস থেকে শুরু করে আরও কয়েকটি গোয়েন্দা দপ্তর পরিদপ্তর লক্ষ্য করে চরম বিধ্বংসী হামলা পরিচালনা করে, তখন কিন্তু ইসরায়েল ইচ্ছা করলে ইরানের পারমাণবিক অবস্থানগুলো এভাবে উড়িয়ে দিতে পারত। কিন্তু শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালাবদলের পরিবর্তনের হিসাবটি তারা করে গেছে যে একেবারে ইসরায়েলের উপরে সর্বোচ্চ সমর্থন প্রকাশকারী মিস্টার ডোনাল্ড ট্রাম্প কখন ক্ষমতায় আসবে সেই ব্যাপারটির ক্ষেত্রে, বা ওয়াশিংটনে কখন ইসরায়েল সমর্থিত এই কট্টর ইসরায়েল সমর্থনকারী এই মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন, সেই লক্ষ্যেই তিনি অপেক্ষা করেছেন। আর মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এমনই ছিল যে ইরান যদি পারমাণবিক চুক্তিগুলোতে স্বাক্ষর করে তাহলে তারা এখান থেকে বাঁচবে, না হলে যদি পারমাণবিক চুক্তিগুলো অ্যাভয়েড করে তারা পারমাণবিক অস্ত্রের দিকে চলে যায় তাহলে নিশ্চিতভাবে তাদেরকে ইসরায়েলি হামলা মোকাবেলা করতে হবে। আর ইসরায়েলি হামলাগুলো যে একা হবে না এটি তিনি অনেকবারই এর একটি আভাস দিয়েছেন। তাই হঠাৎ করে মার্চে যখন ইসরায়েল ইরানের পারমাণবিক অবস্থানগুলোতে হামলা পরিচালনা করে, তিনি রাগ ঢাক না রেখে পরদিন খুব সমস্বরে এবং গর্বের সাথে বলেছেন ইসরায়েলের এই হামলার পেছনে 100% আমেরিকা রয়েছে। কিন্তু ব্যাপারটি আপনি একটু কল্পনা করুন বন্ধুরা, ওই সপ্তাহে মূলত আমেরিকার সাথে দ্বিতীয় সিরিজ আলোচনার একটি ডেট ছিল। বন্ধুরা, সেই ডেট চলমান ছিল এবং দুই পক্ষই আলোচনায় বসবে এমন একটা ওয়ে ছিল। বন্ধুরা, আমেরিকা মূলত ইরানকে এক্ষেত্রে অন্ধকারে রেখে ইসরায়েলের সাথে এমনভাবে সপ্তপর্ণে তাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করেছে, একদিকে ইরানের কাছে মনে হয়েছে যে একটি বাস্তবসম্মত আলোচনার দিকে আমরা এগিয়ে চলছি, অথবা ইরান এটা ভাবতে পারে যে আমেরিকাকে ধোঁকা দিয়ে আমরা আমেরিকার সাথে আলোচনার ছলে বলে কলা কৌশলে টাইম পাস করছি। কিন্তু আমেরিকা এবং ইরানের এই আলোচনার মধ্যে যে নতুন কোনো বিষয় আছে বা এমন কোনো বিষয় লুকিয়ে আছে এটি ঘুণাক্ষরও আশ করতে পারেনি ইরানি গোয়েন্দা সংস্থা এবং ইরানের সেনাবাহিনী বা তাদের উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা। কিন্তু আমেরিকা বিষয়টি জানতো। তাদের সুপরিকল্পিত পরিকল্পনার অংশ হিসেবে ইরানকে আলোচনার টেবিলে ব্যস্ত রেখে মূলত তাদের সামরিক প্রস্তুতির ক্ষেত্রে ঘাটতি তৈরি করে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রই। এবং এই ব্যাপারটি যেহেতু তাদের গোয়েন্দা সক্ষমতা বিশ্বব্যাপী এবং তারা খুব ভালো করে জানে যে তাদের কে কোথায় রয়েছে, বন্ধুরা, আলোচনার একটি ডেট সামনে রেখে যখন ইরান এমনভাবে ভেবেছে যে এই আলোচনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অথরাইজেশন ছাড়া কখনোই ইসরায়েল এখানে হামলা করবে না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যে তলে তলে কাম ঘটায় দেশে এটা ইরান ঘুণাক্ষরেও টের পায়নি। একদিকে আলোচনার অভিনয় আর একদিকে আলোচনার একটা ডেট ফিক্সড। ইরান একেবারে রিল্যাক্স মোডে রয়েছে যে ইসরায়েলকে ফাঁকি দিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মাধ্যমে একটা পর্যায়ে পৌঁছে যাবে। সেই রিল্যাক্স মুড হঠাৎ করে ছুটে যায়। বন্ধুরা, হামলার প্রথম পর্যায়ের কয়েক ঘন্টা পরেই মার্কিন প্রেসিডেন্ট এই ব্যাপারটি খোলাসা করেন। এর পরবর্তীতে 12 দিনের একটা যুদ্ধ হয়। এই যুদ্ধে পরিপূর্ণভাবে আমেরিকার সাপোর্ট পেয়েছে ইসরায়েল, এবং শুধুমাত্র আমেরিকা না, ইউরোপীয় ইউনিয়ন আরও কয়েকটি দেশের সাপোর্ট পেয়েছে তারা নিজেকে রক্ষা করার ক্ষেত্রে। বন্ধুরা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধবিমান থেকে যুদ্ধ জাহাজ থেকে ছুড়ে ইসরায়েলগামী ক্ষেপণাস্ত্রগুলোকে শুটডাউন করা সবই মূলত ইউরোপীয় এবং পশ্চিমা এই দেশগুলো করেছিল।
কিন্তু আলোচনার জন্য ইরান এবং আমেরিকা যে একটি ওয়ে ছিল, সেই ওয়েতে হঠাৎ করে কেন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে এমন ধরনের প্রতারণা করলো? বন্ধুরা, ব্যাপারটা মিস্টার ডোনাল্ড ট্রাম্প একসময় বলে রেখেছিলেন তিনি হামলার জন্য 2 মাস সময় দেবেন ইসরায়েলকে, বা তিনি ইরানকে 2 মাস সময় দেবেন পরিপূর্ণ ব্যাপারটি মিটমাট করে দেওয়ার জন্য। হামলার পর তিনি বলেছিলেন আমার দেওয়ার সময়ের আজকে 61তম দিন। মূলত ইরান এই ব্যাপারটি কোনাক্ষরেও ভাবতে পারেনি বা তারা চিন্তা করতে পারেনি তাদের সাথে আলোচনার মধ্যেই এই দেশটি এমন বিশ্বাসঘাতকতা করবে। এই দেশটি তাদেরকে কোনো কিছু না জানিয়ে একদিকে আলোচনা অন্যদিকে হামলা, যেটি পৃথিবীর বুকে বিরল। এই দুইটি একসাথে কোনোভাবেই চলতে পারে না। তখন ইরান বুঝতে পারে যে আসলে আলোচনার নামে টাইম পাস এবং সমর প্রস্তুতি এবং মধ্যপ্রাচ্য সহ শুরু করে ইসরায়েলের হামলার একটি রাস্তা করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেন ইরান অন্ধকারে থাকে এবং তার প্রতিরক্ষা ব্যবস্থা ভিত্তিক সম্পূর্ণ প্রস্তুতি তারা গ্রহণ করতে না পারে। আর এই সুযোগটি গ্রহণ করেছিল তখন ইসরায়েল। বন্ধুরা, প্রথম ঘন্টায় ইসরায়েল ইরানের শীর্ষ সামরিক কমান্ডার থেকে শুরু করে তাদের পরমাণু ভিত্তিক বা আকাশ প্রতিরক্ষা ভিত্তিক যে সকল প্ল্যানগুলো ছিল, অথবা যে সকল পরমাণু নিউক্লিয় প্ল্যান্টগুলোর পাশে তাদের আকাশ প্রতিরক্ষা মোতায়েন ছিল, সেখানে ইরানের অভ্যন্তরভাগ থেকে মোসাদ তার দুর্ধর্ষ কার্যক্রমের সহায়তায় আত্মঘাতী ড্রোন ব্যবহার করে এগুলোকে ডিস্ট্রয় করে দেয়। আর তখনই ইসরায়েল শত শত যুদ্ধবিমান ব্যবহার করে 2 পাশ দিয়ে আক্রমণ পরিচালনা করার মাধ্যমে ইরানের পারমাণবিক অবস্থানগুলোতে লক্ষ্যবস্তুতে সঠিক নিশানায় আঘাত আনে। কিন্তু প্রথম যে ব্যাপারটি, সে প্রথম কয়েক ঘন্টা বা একদিনের আঘাত সামলে নিয়ে যে পাল্টা হামলা শুরু করে ইরান, তাতে হতচকিত হয়ে যায় আমেরিকা, পশ্চিমা বিশ্বসহ স্বয়ং ইসরায়েল। বন্ধুরা, তারা দ্রুততম সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চালু করে। তা না হলে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছিল, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত তারা শেষ পর্যন্ত আর বাধা দিতে পারছিল না। এক্ষেত্রে তাদের ইন্টারসেপ্টরের মারাত্মক ঘাটতি তৈরি হয়ে যায়। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের ব্যাপারে সংবাদ প্রকাশ করে যে তাদের কাছে যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে থার্ড সিস্টেম থেকে শুরু করে ডেভিড সিলিং, বিশেষ করে মধ্যম এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোকে আটকানোর জন্য যে সকল ইন্টারসেপ্টর, তার মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। বন্ধুরা, এই সিচুয়েশনে যখন ইসরায়েল যুদ্ধটি বন্ধ করার জন্য উঠে পড়ে লেগে, পরবর্তীতে তারা আবার বলে যে এই মুহূর্তে বন্ধ হলো, আবারও তারা ইরানের অভ্যন্তরে হামলা চালাতে পারে। সম্ভবত ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের এই সামরিক প্রস্তুতি দেখে ইসরায়েলের সাথে কোঅপারেশনের ব্যাপারটি, সেই পূর্বের ব্যাপারটি মিলিয়ে নিয়ে আবারও ধারণা করা হচ্ছে ইসরায়েল যে কোনো সময় ইরানের পর আবার ঝাঁপিয়ে পড়তে পারে, তার পারমাণবিক অস্ত্র নির্মাণের প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে, বা নতুন করে ইনরিচড ইউরেনিয়াম বা পারমাণবিক অস্ত্র গ্রেডের ইউরেনিয়াম তারা ইনরিচড করছে, এমন ধরনের অভিযোগ তুলে। আর এবার যে ইসরায়েল পূর্বের মতো প্রথম ঘন্টায় তারা অনেক কিছু করে ফেলাবে, ব্যাপারটা এমন নয়। কারণ মোসাদের যে চেইন ছিল তেহরান বা ইরানের অভ্যন্তরে, তার অধিকাংশ ধ্বংস করে দিয়েছে ইরান। বন্ধুরা, এবার তাদের লড়তে হবে, কিন্তু পূর্বের তুলনায় এবার আরও কঠিন হবে ইসরায়েলের জন্য কাজটা। দেখা যাক এবার যুদ্ধ অবস্থা যদি তৈরি হয়, তাহলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এবং আক্রমণাত্মক ব্যবস্থায় কোন ধরনের পরিবর্তন আসে। এবার ইসরায়েল কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে এই যুদ্ধে? বন্ধুরা, পুরো ব্যাপারটি নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে। তারা কতদিন পর্যন্ত যুদ্ধটি বা কত দূর পর্যন্ত যুদ্ধটি টেনে নিতে চায়। মনে হচ্ছে রাশিয়া এবং চীন দীর্ঘমেয়াদী একটি প্রস্তুতি নিয়ে ইরানের পেছনে নেমেছে। আর এই ব্যাপারটি আজ করতে পেরে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে দিয়ে আবারও সতর্ক অবস্থানে থেকে হামলা পরিচালনা করতে পারে। তবে পাল্টা যদি পূর্বের চেয়ে বেশি আসে, ইরানের তরফ থেকে যেটি বলা হয়েছে, তাহলে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারে ইসরায়েল। কারণ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষেত্রে তাদের বাধা দেওয়ার সীমাবদ্ধতা রয়েছে। ধন্যবাদ, ভালো থাকবে।